তাহলে আমরা আজকে পড়ব কোষ চক্র। কোষ চক্র, কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন পরপর ক্লাস আসবে। বিশেষ করে মাইটোসিস কোষ বিভাজনটা অনেকের মানে প্রোফেজে কী হয়, মেটাফেজে কী হয়, এনাফেজে কী হয়, টেলোফেজে কী হয় কনফিউজ থাকে। আর 10 ক্লাস 11 ক্লাস দুটোতেই আছে এটা। আর এখন বর্তমানে 11-এর 40টা MCQ পড়বে, ফার্স্ট সাবমিটিভে কোষ বিভাজন আছে সেটা। তো এখানে টেস্ট পেপারটা প্র্যাকটিস করতে হবে সবাইকে, কোয়েশ্চেন ব্যাংকটা যেটা বেরিয়েছে 11-এ। অলরেডি এখনও সবাই যদি কেউ বেশি জ্ঞান লিখছো বা নোট লিখছো বেকার সব কিছু। পুরোপুরি নিট, BSc নার্সিং, GNM NM সব কভার হবে। কেউ যদি বলে যে আমি লাইফটাকে খুব তাড়াতাড়ি সেটেল করতে চাই, যে কিছু একটা জবে ঢুকে যেতে চাই, তাহলে তাড়াতাড়ি বায়োলজিটাকে জোর দিতে প্রচুর। খুব সহজেই স্টুডেন্টরা প্রথমেই যে চাকরিটা পাবে সেটা বায়োলজির নিরিখে পাবে। হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি একটু পড়তে হবে, কিন্তু বায়োলজি থেকেই ও জীবনের মানে একটা অন্তত একটা লক্ষ্য আগে অ্যাচিভ করে নেবে। তারপরে তো BSc নার্সিং করার পর গ্র্যাজুয়েশন কোর্স করে অনেক কিছু করতে পারবে, বা নিট পরীক্ষার জন্য প্রিপারেশন হবে। একই প্রিপারেশন, শুধু প্র্যাকটিসটা বেশি হয়, কোয়েশ্চেনের প্যাটার্ন একই থাকে। তো আমরা আজকে কোষ চক্র পড়ব খুব সহজে। NCERT বেসে অনেক বই অনেক কিছু এক্সট্রা লেখা থাকে, এক্সট্রা তথ্য দেওয়া থাকে, এক্সট্রা ছবি দেওয়া থাকে। সেইটা না করে যেটা জাতীয় সিলেবাস NCERT সেইটা থেকে পড়াইলে ক্লাস 10-এও লাভ, 11-এর তো এখন তো আর বেশি ডিটেলসে যাবারই নেই। যার ভাষাবোধ আছে একটি মনে রাখো, জীবনে তোমাকে ABCD মানে একটা গোল মারতে হবে, কী ভাষা হবে সেইটার যুগ শেষ। অলরেডি 11-এ চলছে, শুরু হয়ে গেছে নতুন প্যাটার্নদের। তাই আমরাও পড়াশোনাটাও ওই স্টাইলে করতে হবে, ওইটাই ফিউচার। শুধু তোমার তোকে রাইটিং স্কিল বলতে একটা গোল মার, কিন্তু অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা পড়িতেই ছিল দেরি করে। রিডিং স্কিল যেটাকে বলে, কোয়েশ্চেন পড়াটাকে বলা হয় রিডিং স্কিল, আর উত্তর লেখাটা যেটা রাইটিং স্কিল সেইটা হচ্ছে একটা গোল মারা। রাইটিং স্কিলের যুগ শেষ, সবাইকে রিডিং স্কিলের পাওয়ার বাড়াইতে হবে। একটা অঙ্ক পড়েই মানে এটা বুঝতে হবে, কিন্তু একটা অঙ্ক পড়লাম আবার পড়লাম টাইমটা যাবে। আর কোয়েশ্চেন এমন দেওয়া থাকে যাতে টাইমটাই খায়, অ্যাকচুয়াল টাইমটাই সমস্যা, জানা না জানাটা সমস্যা নয়। সবাই রিডিং স্কিল একবার পড়ি মানেটা বুঝতে হবে। বায়োলজি কোয়েশ্চেনও পড়তে সময় লাগবে, একবার কোয়েশ্চেন দেওয়া থাকবে সেই কোয়েশ্চেনটা পড়তে দেরি করে স্টুডেন্টরা। আমরা পড়তেই পারি না, কোয়েশ্চেনটা 3বার পড়ে মানে বুঝলাম, তাকে একটা স্টুডেন্ট যারা বেশি প্র্যাকটিস করা আছে তারা 4বার। এটা তাহলে কোয়েশ্চেন পড়ে মানে বোঝাটা হচ্ছে রিডিং স্কিল। একটা কোয়েশ্চেন পড়বো সাথে সাথে সেটার মানে বুঝবো, এইটাই রিডিং স্কিল। রিডিং স্কিল এইটাই, ঠিক আছে? একটা কোয়েশ্চেন পড়বো এবং মানে বুঝবো, ঠিক আছে না? এটা তাহলে সেইটাই রিডিং স্কিল। এখন আমরা কোষ চক্র পড়বো খুব শর্টে খাটে। এটা ক্লাস 10 এবং 11-এ কাজে লাগবে, এবং কম্পিটিশন সব পরীক্ষায় কাজে লাগবে। এইটার বাইরে কোনো কোয়েশ্চেন হবে না। এক্সট্রা তথ্য নিয়ে কোনো লাভ নাই, মাথাতে ভূত চাপায় কোনো লাভ নাই। একটা কোষ চক্র, এই ছবিটা কোনো চিরসত্য নয়, আমি রেডিমেড ছবি আঁকছি, বোঝা যাচ্ছে না হয়তো। তাহলে কোষ চক্রের একটা ছবি, মোটামুটি একটা ছবি। এটা 24 আওয়ার্স মানুষের কোষ চক্রই করছি আমি, মানুষের সেল ডিভিশন নিরিখে পড়েছি। তাহলে এইটা আমরা এর আগে ছক করেছি। কোষ চক্রের দুটো ভাগ থাকে, একটা মাইটোটিক ফেজ মানে দশা, আর একটা হচ্ছে ইন্টারফেজ মানে কি, মানে বিরতি। কোষ অ্যাকচুয়াল কোষের ওইটা শীত ঘুম দিচ্ছে, কোষ বিভাজনই হয় না। ইন্টারফেজ দশাটা মানুষের ক্ষেত্রে 23 ঘন্টা, 24 ঘন্টার যদি কোষ চক্র হয় তাহলে মানুষের ক্ষেত্রে 23 ঘন্টা ইন্টারফেজ দশাটা। আর মাইটোটিক ফেজ, যেটা কোষের মাইটোটিক ফেজ বলতে কি বুঝি, মাইটোটিক ফেজে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোষটার বিভাজন। ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস দুটাই হয় এখানে। ক্যারিওকাইনেসিস মানে জানো সবাই? ক্যারিওকাইনেসিস লেখা বুঝাবে না, মুখের কথার উপর জোর দিতে হবে। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। একটা কোষে জেনারেলি সিনোসাইট এবং সিনোসাইটিয়াম যদি কোষ না হয়, সিনোসাইট কোষ বলতে কি বুঝি, একাধিক প্রাণী কোষ, একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষ। সিনোসাইটিয়াম বলতে কি বুঝি, একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষ। এই টাইপের যদি কোষ না হয়, সাধারণ কোষ সব বেশিরভাগ 99% সাধারণ কোষ থাকে জীবদের, তো সেই ক্ষেত্রে নিউক্লিয়াস একটাই থাকে। তাহলে একটা নিউক্লিয়াস থেকে দুটা নিউক্লিয়াস হওয়াটাই বিচিত্র। তারপরে তো কোষের মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজমের যত ভাগ আছে সব ভাগ হয়ে যায়। সাইটোপ্লাজম ভাগ হওয়াটা কোনো বিচিত্র নয়, নিউক্লিয়াস ভাগ কী করে হচ্ছে এইটাই বিরাট ব্যাপার। এবং আমরা মাইটোসিস কোষ বিভাজনটা বেশি কনফিউজ সবার। মাইটোসিস না বুঝলে তো মিওসিস বুঝাই যাবে না। আমি এখানে মাইটোসিসের পর একটা ক্লাস আসবে, ছোটো ছোটো টপিক্স। এই ক্লাসটা একটু বড় হবে, বাকি ক্লাসগুলো সব 5 মিনিটের মধ্যে ফুল কনসেপশন, ছোটো ছোটো ভিডিও, পুরো NCERT কভার হবে। এবং NCERT তো অনেক এক্সট্রা লেখা থাকে, অনেক এক্সট্রা ভাষা, বিরাট বড় বড় সাহিত্য লেখা আছে বাংলা NCERT-তে। সেইটাও সহজ করে আমি বলে দেবো কোন জায়গাটা পড়তে হবে, কোন জায়গা থেকে কোয়েশ্চেন হওয়ার চান্স। প্রতিটা চ্যাপ্টার থেকে আমি NCERT-কে শর্টকাট করব। তো ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াস বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে কি,
সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন এরপর শুরু হবে সাইটোপ্লাজম বিভাজন। সাইটোপ্লাজম বিভাজন এটাকে বলে সাইটোকাইনেসিস। নিশ্চয়ই সবাই জানো সাইটোকাইনেসিসের আলাদা ক্লাস আসবে। তাহলে সাইটোপ্লাজম বিভাজন এই দুটাই মাইটোটিক ফেজে হয়। আর ইন্টারফেজে কোষের কোনো বিভাজন হয় না, কোষটা একটা অপত্য কোষ পূর্ণাঙ্গ কোষ হয়, মানে একটা অপত্য কোষ পুরোপুরি আরও কমপ্লিট কোষে পরিণত হয়, এইটাই। তাহলে এইখানটাই হয়, এইটা আমি মাইটোটিক ফেজ বলছি। মানুষের ক্ষেত্রে কত ঘন্টা বললাম? এটা 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা যদি কোষচক্র হয়, মানুষের ক্ষেত্রে 1 ঘন্টা চলে মাইটোটিক ফেজ, 1 আওয়ার্স। আর এইটা কতক্ষণ চলে? 23 ঘন্টা, মানে ইন্টারফেজটাই বড় টাইম। এইখানটায় হয় প্রোফেজ, আমি পি লিখছি। মেটাফেজ, নিউক্লিয়াস বিভাজন চলছে। এনাফেজ, আলাদা আলাদা সব ক্লাস আসবে। টেলোফেজ আর সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস বলতে কি বুঝি? সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াস বিভাজন টেলোফেজে শেষ, নিউক্লিয়াস দুটো হয়ে যায় কোষের মধ্যে, একটাই কোষ থাকে তখনও, কোষ তো একটাই কিন্তু নিউক্লিয়াস দুটো হয়ে গেল টেলোফেজের পর। তারপরে সাইটোকাইনেসিস হয়, অর্থাৎ সাইটোপ্লাজমটা দুভাগে ভাগ হয় এবং দুটা কোষ তৈরি হয়ে যায়। ক্লিয়ার তো? এইবারে এইখানটায় হচ্ছে G1, আমরা বলি G1, এটাকে বলি S, এটাকে বলি G2। এনসিইআরটিতে G1, S আর G2-র 1 লাইন করে তথ্য আছে, তার বেশি তথ্য নাই, কিন্তু ক্লাস 10-এর বইয়ে প্রচুর তথ্য দিয়ে দিয়েছে, ওইটা পড়ার দরকারই নেই কোনো। দেখো, টেলোফেজের পর সাইটোকাইনেসিস হইল, কোষ দুটো হয়ে গেল, অপত্য কোষ বলা হয় সেটা। এখন এইমাত্র কোষটা তৈরি হয়েছে অপত্য কোষ, কোষের অপত্য। জীবটা বড়, জীবটা 80 বছরের মানুষও হইতে পারে, কিন্তু আর কোষটা যখন কোষ বিভাজনে নতুন কোষ হচ্ছে, প্রতি মুহূর্তেই তো হচ্ছে, কোনো না কোনো কোষ তো বিভাজন হচ্ছে, মাইটোসিস। তো সেই সময় ওই কোষটা অপত্য, ছোট কোষ। তো এইটা G1 দশাতে শুধুমাত্র মনে রাখো কোষের বিপাকীয় কাজ চলে। বিপাকীয় কাজ বলতে কোন হরমোন বিপাক করায়? আমাদের পরিপাকের পর বিপাক, অর্থাৎ আমরা বেঁচে আছি, শ্বসন, শক্তি তৈরি হচ্ছে, কোষে কোষে শক্তি জমছে, বিপাক, রেচন ঠিক কাজ চলছে, সব কিছুই বিপাক। বেসাল মেটাবলিক বিপাকীয় কাজ কোষের চলছে, কোষ জীবিত আছে। অনেক সময় কোষটা কি হয়, G1-তেই থেকে যায় চিরকাল, বিপাক কাজেই করতে থাকে, আর কিছু হয়ই নেই ওর মধ্যে। আমরা জানি একটা কোষের নিউক্লিয়াসের কি থাকে? নিউক্লিয় জালক থাকে, সবাই জানো। নিউক্লিয় জালকটা কি মেন, আর নিউক্লিয় লাস আছে, নিউক্লিয় পর্দা আছে, নিউক্লিয় রস আছে। নিউক্লিয়াসের তো নিশ্চয়ই কোষ সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারপরেই ক্লাসটা, যারা কোষ সম্বন্ধে আইডিয়া নেই তারা আগে কোষ শিখতে হবে। নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসের কটা পার্ট, এটা না জানলে তো এই ক্লাসটা বেকার। এই ক্লাসটা ওইটার জন্য হলো, আমি নিউক্লিয়াস সম্বন্ধে জ্ঞান দেবো না এখানে। নিউক্লিয়াস সবাই জানো, এইটা ধরে নিয়ে পড়াশোনা চলছে। তাহলে G1-এ বিপাকীয় কাজ চলছে সব, আর কিছু এনসিইআরটিতে লাইন লেখা নাই। বিপাকীয় কাজ শুধুমাত্র চলছে, কোনো প্রতিলিপি হয় না ডিএনএ, এটাও এনসিইআরটি লিখেছে। ডিএনএর কোনো প্রতিলিপি হয় না, মাথায় হ্যাং করার দরকার নেই। ডিএনএটা এখন ডিএনএ যা আছে তাই আছে, নিউক্লিয় জালকের কোনো হেরফের হয় না, শুধুমাত্র কোষের বিপাকীয় কাজ চলে। আরেকটা কথা বললাম, G1 দশার থেকেই অনেক সময় কিছু চিরকাল G1-এই থেকে যায়, চিরকাল, তখন সেইটাকে আমরা G0 ধরে নিই। আবার বলছি, G0 কোথা থেকে আসছে? G1-এর দশাই বটে ওইটা। G1 দশাটা যদি ডেভেলপমেন্ট না করে, G1 দশা যদি আর কোষচক্র না আগায়, ওইটাই বিপাকীয় কাজ চলতে থাকে, কোষটা জীবিত আছে, মরে নাই কোষটা। যেমন হৃৎপিণ্ডের কোষ, কিছু ক্ষেত্রে পেশি কোষ, কিছু ক্ষেত্রে স্নায়ু কোষ। এনসিইআরটিতে হৃৎপিণ্ডের কোষ শুধু দিয়ে আছে। মাঝে মাঝে G0টা আবার যদি প্রতিলিপি গঠন হতে শুরু করে কোনো কারণে, তখন ওইটা এসে ঢুকিবে, এসে ঢুকলেই এস কিন্তু দাঁড় করে রাখবে না, এস চালাই দেবে ওইদিকে। কিন্তু G1 স্টপ রাখতে পারে, G1-এ স্টপ থাকাটাকেই G0 বলা হয়। G0 কোনো আলাদা কোষচক্র নয়, কথা বুঝতে হচ্ছে। সাইটোকাইনেসিস যে হইলো, কোনো কোষ হয়তো বিপাকীয় কাজ চলছে, লেকিন কোষটার প্রতিলিপি গঠন হচ্ছে না ডিএনএর। এই ডিএনএর প্রতিলিপি হচ্ছে এস দশায়, মাথায় রাখো। এইটা এস দশার একটাই কাজ, ডিএনএ প্রতিলিপি, রেপ্লিকেশন। একটা ডিএনএ থেকে দুটা ডিএনএ শর্ট হচ্ছে, ডিএনএ শর্ট হয়েছেই তো মানে নিউক্লিয় জালিকা থেকেই তো ডিএনএ হচ্ছে। আর ডিএনএ দুটা হয়ে গেল মানে তো অ্যাকচুয়ালি নিউক্লিয়াস বিভাজন হয়েই গেল বলতে গেলে, সেটা আমরা বলবো। তাও ডিএনএর প্রতিলিপি হয়, অর্থাৎ ডিএনএর দুটা সেট, 2C ডিএনএ এনসিইআরটি লিখছে, 2C ডিএনএটা 4C ডিএনএ হয়, এনসিইআরটি লিখছে। অর্থাৎ মানে সিটা এখানে একক একটা, 2C পরিমাণ বোঝাচ্ছে। 2C ডিএনএটা কত ডিএনএ হয়? 4C। লেকিন ক্রোমোজোম সংখ্যার হেরফের হয় না, এটাও এনসিইআরটি লিখছে। অনেকভাবে ক্রোমোজোমও তো বাড়িয়ে গেল না, ক্রোমোজোম সেম, ক্রোমোজোম যা আছে 2N ক্রোমোজোমটা 2N ক্রোমোজোমেই থাকে, 2N ক্রোমোজোমটা 4N ক্রোমোজোম হয় না। কিন্তু ডিএনএটা কি হচ্ছে 2C থেকে 4C। আর একটা কি হচ্ছে, প্রাণীকোষে জানো তো, প্রাণীকোষে সেন্ট্রোজোম বলে একটা জিনিস আছে। সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটা 2 মেরুর দিকে চলতে থাকে, সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটা 2 মেরুর দিকে
চলতে থাকে। সেন্ট্রোজোমে সেন্ট্রিওল থাকে, সেই সেন্ট্রিওল দুটো দুই মেরু চলতে থাকে, বাস এসে আর বেশি বলা নাই। তাহলে আমি কি বললাম, জি1-এ কি বলা আছে, শুধুমাত্র কোষের বিপাকীয় কাজ চলে আর কোনো ডিএনএর প্রতিলিপিকরণ হয় না। এস দশাতে কি বললাম নোট করো সবাই, আমি কিন্তু ছোট ছোট বলে যাচ্ছি, লিখিতে হবে নিজেকে। এস দশায় কি হবে, এস দশায় কি হবে, এস দশায় হচ্ছে ডিএনএর প্রতিলিপিকরণ হয়, 2C ডিএনএটা কত ডিএনএতে পরিণত হয়, 4C-তে, কিন্তু ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না আর সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটো দুদিকে যায়। এনসিইআরটিতে ইয়ার বাইরে কিচ্ছু লেখা নাই। এবারে যদি কেউ কিছু পড়বে কোনো বই থেকে, সেটা তুমি বেকার পড়ছো, কোনো পরীক্ষা আসার চান্স নাই। এক্সট্রা বইগুলাই লিখেছে, বিক্রি করতে তো প্রচুর লিখে দিয়েছে, যুগ শেষ হয়ে গেছে একদম। যেটা প্রয়োজন এনসিইআরটির বাইরে একটা লাইন বায়োলজি 10-এর ছেলেও 11-এও 12-এও যে কোনো কম্পিটিশন পরীক্ষা এনসিইআরটির বাইরে এক ফোঁটা পড়া চলবে না, ওইটা পড়ারই সময় নেই। এটাই অনেকবার রিভাইজ দিতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। এই চ্যাপ্টারটা শুধু পড়লে বলে গোটা বইটা একসাথে প্র্যাকটিস। এখন তো 11-এর সব চ্যাপ্টার একসাথে প্র্যাকটিসের সেট দিয়ে আছে। প্রায় তোমরা এখন অন্তত 10টা পেজ করা উচিত ছিল। বায়োলজি আর পড়ারই দরকার নাই, ফিজিক্স আর পড়ারই দরকার নাই, 40টা এমসিকিউ করো, অঙ্ক তো শেষ করে দেওয়া উচিত একদিন, কোয়েশ্চেন ব্যাংক। তবে স্পিড পড়াশোনা চলছে। 11-এর দারুণ প্যাটার্ন সৃষ্টি করেছে, যে মানে যারা ভেবেছে একদম কম্পিটিশন প্যাটার্নে শুরু করে দিচ্ছে 11টা আর 11 আর কম্পিটিশনে আর কোনো তফাৎ নেই। এতদিন যদিও তফাৎ ছিল, চালাক ছিল, কিন্তু অমনি প্যাটার্নেই পড়িয়েছে। কম্পিটিশন এই 11-12 আমার নাম্বার পাই কী হবে, 60% পাইলেই যথেষ্ট। 11-12 পাস করলে ইচ্ছে, আর পাস করলেই তো 60%, প্রজেক্টে দিও 30 আর শর্ট কোয়েশ্চেনে দিও 30, পাস তো করেই যাবে তুমি, 60% তো পাবেই। কিছু না পড়লে 60%, পাস করা মানেই 60%। তাহলে আনখায় শুধু না পড়ে আমি কম্পিটিশন লাইনে যাই না, সময় নষ্ট না করে। তাহলে এস দশায় বোঝা গেছে কী হয়েছে। এবারে জি2 শোনো, জি2-তে যেটা হয়, এনসিইআরটি যেটা লিখছে তার বাইরে কোনো পড়ার দরকার নেই। গ্যাপ 2-তে শুধুমাত্র প্রোটিন সংশ্লেষ হয়। এবারে তো কোষ বিভাজন শুরু হয়ে যাবে, জি2-র পরেই তো কোষ বিভাজন শুরু হয়ে যাবে, অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন প্রোফেজ শুরু হয়ে যাবে। সেই জন্য জি2-তে একদম প্রোটিন তৈরি হয় শুধু, মানে কোষ বিভাজন হওয়ার জন্য প্রোটিন দরকার প্রচুর, বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়, বাস। আর এনসিইআরটিতে কিচ্ছু লেখা নাই। তাহলে বলো জি1-এ কী হয়, জি1-এ শুধুমাত্র বিপাকীয় কাজ চলে, কোনো ডিএনএর প্রতিলিপি হয় না। এসে ডিএনএর প্রতিলিপি হয়, 2C ডিএনএ থেকে 4C ডিএনএ হয়, ক্রোমোজোম সংখ্যা আনচেঞ্জ থাকে, সেন্ট্রোজোমটা সেন্ট্রিওল দুটো দুদিকে যাইতে থাকে। এনসিইআরটি লিখেছে এটা। জি2-তে কী বলেছিলাম, শুধুমাত্র প্রোটিন তৈরি হয়, এরপরেই তো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আমি একটি পড়াবো, অ্যাকচুয়াল পুরো কোষচক্রটি পড়াবো। এইটাই মাইটোসিস কোষ বিভাজন। আরে মিওসিসও তো সেই মাইটোসিসই হবে, শুধু একটা জিনিস আলাদা আছে, মিওসিস 1টা আলাদা, মিওসিস 2 তার মাইটোসিস। এইবার আমি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস পরপর ছোটো ছোটো ক্লাস দেবো এনসিইআরটি বেসে। নিশ্চয়ই এটা বুঝে কিছু সময়। জি0 দশা বললাম, কি জি0 দশা কোন দশার থেকে যায়, জি1টাই কন্টিনিউ থেকে যায়। আরে জি1টা যদি স্টপ থেকে গেল, তখন তাকে নাম দেওয়া হয়েছে কি জি0, অর্থাৎ কোষচক্র থেকেও কিছুক্ষণ বেরিয়ে গেছে, রেস্টে চলে গেছে। হ্যাঁ, জি0 কিন্তু জীবিত কোষ, নিষ্ক্রিয় হয়ে যায় কিন্তু বিপাকীয় কাজ চলে, বেঁচে আছে কোষটা। প্রয়োজনে জি0 থেকে আবার কোথায় আসতে পারে, প্রয়োজনে বলছি এসে আসতে পারে। এস আসলে কি স্টপ থাকবে না, এস থেকে কি জি0-তে যেতে পারবে, অসম্ভব। এস আসিস না, এস তো প্রতিলিপি করে দিবে, 2C থেকে 4C ডিএনএ করে দেবে, 4C ডিএনএ হলেও আগ করে দেবে, চলো বিভাজন হোক, ঝট করে ভাঙিয়ে দেবে কোষটাকে। 23 ঘন্টা তো এটাই চলে। আর জি0-তে যদি কেউ চলে যায় তো আর তো কোষটা স্টপ হয়ে গেল, কিন্তু কোষটা বেঁচে আছে। কোন কোন সেলে হয় বলেছি, এনসিইআরটি লিখেছে শুধু হার্টের সেল, কিন্তু আমি জানি বলে বলছি, তুমি না জানতেও পারো, এই তথ্যটা আমি বেকার বলছি। পেশিকোষও হয়, স্নায়ুকোষও হয়, আমরা জানি স্নায়ুকোষ বিভাজন হয় না। তাহলে জি0 দশায় চলে যাও তো বেঁচে আছে স্নায়ুকোষটা, একটা স্নায়ুকোষ থেকে আর কোনোদিন দুটো স্নায়ুকোষ হয়নি, তাহলে ওর কোন দশায় বেঁচে আছে, কোষটা তো জীবিত। জি0 আমরা সব মানুষের বেশি পড়ছি। আরেকটা তথ্য আছে এনসিইআরটিতে, ইস্টের দেহে, ইস্ট জানো তো সবাই, ছত্রাক, ইস্টের দেহে এইটা 1.5 ঘন্টায় কমপ্লিট হয়, 90 মিনিটে কোষচক্রটা, মানুষের 24 ঘন্টায় প্রায়। তার মধ্যে এই ফেজটা কি, এই জি1 জি2 এইটা কি বলে, ইন্টারফেজেরই 3টা দশা, কি কি, জি1 এস আর জি2। যদি জি1 জি0 তো কিছু সেটাও, এটা ইন্টারফেজ এত বড়। আর এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজটা কার মধ্যে পড়ছে, কেরিওকাইনেসিসের মধ্যে পড়ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর সাইটোকাইনেসিস তো সাইটোপ্লাজম বিভাজন, এই পুরাটা 1 ঘন্টা, আর বাকিটা 23 ঘন্টা। ইস্টের দেহে পুরা চক্রটা বলছি, জানি না বাকিটা কোনটা কত বটে, কিন্তু পুরা চক্রটা ইস্টের দেহে কত তো সম্পন্ন হয়, 90 মিনিট। কোষচক্র এনসিইআরটিতে এর বাইরে একটি লাইন লেখা নাই। কেউ যদি পড়িছো বেকার পড়িছো, রবীন্দ্রসঙ্গীত পড়লেও কিছু, ওইটাও রবীন্দ্রসঙ্গীতও যেমন পড়িবে না কম্পিটিশন পরীক্ষায়, এটাও পড়িবে না।
এইটা থেকেই কোয়েশ্চেন হবে। বিএসসি নার্সিং, এএনএম, জিএনএম, নিট তো এটা থেকেই কোয়েশ্চেন করে পুরোপুরি এনসিইআরটি। একই পড়া, কেউ যদি নিট প্র্যাকটিস করো তো বিএসসি নার্সিংটা তুমি অনেক আগে যাচ্ছ। সঠিক প্র্যাকটিসটা করতে হবে আর সঠিক নাম্বার 50 পাই গেলেই তুমি কোয়ালিফাইড, তোমার চাকরি হয়ে গেল। একটা জীবনের একটা চাকরি, প্রথম চাকরিটা খুব দরকার আছে। 140 কোটির দেশে একটা ফার্স্ট চাকরি খুব দরকার, পরে বুঝতে পারবে। মহাসমুদ্রে নালে চলে যাবে তুমি, বেকার হয়ে যাবে সব কিছু, জীবন স্টপ হয়ে যাবে সব। স্টপ। নেক্সট ক্লাস আসছে প্রোফেজ।